আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটাতে, আর তা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, রবীন্দ্র কুঠি বাড়ি। আজকে আমরা সবাই মিলে ঘুরে দেখব এই সুন্দর বাড়িটি, সেই সাথে বাড়ির আশপাশ প্রতিটি কোণা ঘুরে দেখব এবং আপনাদেরকেও আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা সবাই মিলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তার জন্য আমাদেরকে পদ্মা পার হতে হবে। এখন আমরা চলে এসেছি বিশাল বড় পদ্মা নদীর মাঝে। দেখতেই পাচ্ছেন এত বড় নদীতে একদম পুরো চর পড়ে একেবারে ছোট হয়ে গিয়েছে। আর এই যে সুন্দর একটা নদীর সামনে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছিল। যদিও প্রচণ্ড রোদ ছিল, মানে দাঁড়াতে কষ্ট হচ্ছিল, বাট তারপরেও সব মিলিয়ে হালকা পাতলা বাতাস ছিল, ভালো লাগছিল। আর আমাদের নৌকা আসতে বেশ অনেকটাই দেরি হবে, তো এদিকে যে যার মতো ফটো সেশন চলছিল, আর আমার ছেলে তো দৌড়ে বেড়াচ্ছিল। আর দেখেন একেবারে অশান্ত নদী যেন পুরোই শান্ত হয়ে রয়েছে, এক ফোঁটা কোনো ঢেউ নেই। তো বেশ খানিকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের নৌকা চলে এসেছে। এখন আমরা সবাই মিলে একে একে নৌকায় উঠে যাচ্ছি। যেহেতু নদীটা এখন একদমই ছোট হয়ে গিয়েছে আর আমাদেরকে খুবই ছোট্ট একটা জাস্ট এপার থেকে ওপার হতে হবে, এ কারণে হচ্ছে আমরা আর কেউ বসবো না, সবাই মিলে দাঁড়িয়েই এই ছোট্ট নদীটা এখন আমরা পার হয়ে যাব। আর আল্লাহর নাম নিয়ে নৌকা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে খুব সুন্দর একটা দৃশ্য অনুভব করতে রয়েছি। তো নৌকা তো ছুটে চলছে, এদিকে দেখতেই পাচ্ছেন পানিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর পানি যেহেতু অনেকই কম, খুব একটা আমাদের ভয় লাগছিল না, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম এত ভয় লাগবে কারণ আমরা কেউই সাঁতার পারি না। তো যাই হোক, আমাদের পথ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ওই যে সামনে হচ্ছে আরেকটা পাড় দেখা যাচ্ছে, আর এই পাড়েতেই এখন আমরা সবাই মিলে একসাথে নামবো। তো বেশ ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড রোদে মাথা মনে হচ্ছে পুরোই ফেটে যাচ্ছিল। তো যাই হোক, এই তো আমরা কিন্তু সবাই আবার নেমেও পড়েছি। আর নামার পর এই তো নদীর পাড়ের হচ্ছে ভিউটা। আর এই তো নামার পর দেখলাম যে যার মতো ছুটে চলেছে যার যার গন্তব্যে। তো তারপর আমরাও আমাদের গন্তব্যে যাওয়ার জন্য একটা ভ্যান নিয়ে নিলাম। আর এই তো একদম পুরো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক্কেবারে পুরো গ্রামের রাস্তা, মাঝখান দিয়ে দুই পাশে হচ্ছে বাড়ি, সেই সাথে ধান ক্ষেত সব কিছু। আর এই তো অলরেডি কিন্তু বাড়ির হচ্ছে সীমানা শুরু হয়ে গিয়েছে বিশ্বকবির বাড়ি। বিশাল বড় এরিয়া জুড়ে ছিল এই বাড়িটা। তারপর আমরা এক্কেবারে বাসার সামনে এসে এই তো সবাই মিলে হচ্ছে ভ্যান গাড়ি থেকে নেমে পড়লাম। বেশ ভালো লাগলো ভ্যানে চড়ার অভিজ্ঞতা, যদিও আমি আগে চড়েছি। তারপর ঢুকেই সবার আগে একটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই নিয়ে নিলাম। এই প্রচণ্ড গরমে একটু তো খেতেই হবে ঠান্ডা ঠান্ডা। আর আমার ছেলে এদিকে হচ্ছে একটা দোলনা পেয়ে উঠে বসলো, কিন্তু সে চড়বে না, জাস্ট বসে হচ্ছে যখন অফ ছিল তখন সে একটু হালকা এরকম দোল খাচ্ছিল। পরবর্তীতে কয়েকজন বাচ্চা আসাতে বললাম যে তখন ওঠো, কিন্তু না, তখন সে উঠবে না, সে বলল যে মাথা ঘুরাতে পারে এরকম। তো যাই হোক, এখানে হচ্ছে বাচ্চারা সবাই দোল খাচ্ছিল। আর এ পাশে দেখলাম হচ্ছে কুষ্টিয়ার হচ্ছে আপনার অনেক রকমের খাবার দাবার এই দোকানটার মধ্যে বিক্রি করা হচ্ছিল, যেখানে হচ্ছে শোনপাপড়ি ছিল, সেই সাথে হচ্ছে তিলের খাজা, অনেক রকমের খাবার ছিল। তো ফাইনালি আমরা হচ্ছে এই তো একদম বাড়ির সামনে চলে এসেছি। এখন হচ্ছে আমাদেরকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। আর বাহিরে ঢোকার মুখেই হচ্ছে দেখলাম এরকম অনেকগুলো দোকান ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস নিয়ে তারা বসেছিল। তো আমরা পরবর্তীতে এই দোকানগুলোতে এখন আর ঢুকিনি, যেহেতু এখন হচ্ছে আমরা ভেতরে ঢুকবো, বের হওয়ার সময় একবার দেখব। তো এখান থেকে আমরা হচ্ছে টিকিট কেটে ভেতরে চলে আসলাম। আর ভেতরে ঢোকার পর এই তো বিশাল বড় একটা মাঠ, ঢুকতেই দেখতে পাচ্ছি অনেক অনেক গাছপালা, সেই সাথে এখানে একটা আপনার দিক নির্দেশনা টাইপের ম্যাপ করা আছে। তো তারপর এই তো আমরা সবাই মিলে হাঁটা শুরু করে দিলাম। আজকে আমরা যে বাড়িটায় এসেছি এটা আসলে শুধু একটা বাড়ি না, এটা একটা ইতিহাস। আর আজকে আমরা সেই ইতিহাসটাই ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকেও দেখাবো পুরো কুঠি বাড়িটার ভিতরে কি আছে, কয়টা রুম, পরিবেশ সব কিছুই। তো তার জন্য আমাদেরকে প্রথমেই একটা লম্বা পথ পাড়ি দিয়ে ভিতরে চলে আসতে হবে, যেহেতু প্রথমেই বললাম বেশ বড় একটা বাসা। তো প্রথম গেট পার করে সেকেন্ড গেটে ঢুকে পড়লাম। আর সেকেন্ড গেটে আসতেই দেখলাম
অনেক অনেক গাছপালা দিয়ে হচ্ছে একদম বাগান মতো করা আছে। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে হাঁটার জন্য একটা সুন্দর রাস্তা করা, আর সেই সাথে বিশাল বড় 2 সাইডে মাঠ। মাঠের মধ্যে প্রচুর গাছ করে মানে বাগান টাইপের করা আছে। তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, মানে তার যে বাসাটা সেটা কিন্তু আরও একটা গেট পাড়ি দিয়ে ভিতরে ঢুকতে হবে, মানে 3টা গেট পার হয়ে এই বাসাটার সামনে আসতে হয়। তো বুঝতেই পারছেন কত বড় এরিয়া জুড়ে হচ্ছে এই বাসাটা। এটা জাস্ট আমরা সামনের দিকটা, পেছনে কিন্তু এখনও যাওয়া হয়নি। তো আসার পর শুনলাম যে এখন নাকি লাঞ্চ ব্রেক, তো আমাদেরকে কিছুক্ষণ মানে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তো ওই 30 মিনিট আমরা কি আর করব, তার জন্য আমরা ব্যাক সাইডে চলে যাচ্ছি। ব্যাক সাইডে হচ্ছেও বিশাল বড় এরিয়ায় পিছন দিকে পুকুর আছে, সেদিকটাই আসলে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। আর যেহেতু এখন ঈদের ছুটি চলছে, প্রচুর মানুষ ছিল, আমাদের মতো অনেকেই এসেছিল এই সময়টা ঘুরতে। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ গরম, তো সবাই যে যার মতো গাছের তলায় বসেই অপেক্ষা করছিল এই সময়টা। চারপাশের শান্ত পরিবেশটা দেখলেই বোঝা যায় এই জায়গাটা কেন তাকে এত টানতো। প্রকৃতির মাঝে বসেই তিনি লিখতেন অসংখ্য গল্প, কবিতা আর গান। এই কুঠি বাড়িটা আসলে ছিল একটা জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িটাইতেই তিনি আসতেন সবসময়। কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা হয়ে ওঠে তার স্মৃতির সব থেকে প্রিয় স্থান। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম তার সবচেয়ে প্রিয় পুকুর পাড়ে, আর যেই পাড়ে বসে তিনি লিখে গেছেন এমন এমন সব লেখা যেগুলোর জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কারও। বিশাল বড় একটা পুকুর, আর পুকুরের চারপাশে আছে অনেক অনেক গাছ। দেখতেই পাচ্ছেন গাছের ছায়াগুলো একদম পুরো পুকুরের উপরে পড়ছিল। খুবই ভালো লাগছিল, যদিও প্রচণ্ড রোদ ছিল। তারপরেও আমরা যে যার মতো একটু পুকুরের পাশে বসেই অপেক্ষা করছিলাম, আর এইদিকে বাউল গান চলছিল। তো আমাদের মতো সবাই এখানে বসে বসে গান শুনছিল। তো যাই হোক, গানটা শেষ হওয়ার পর এইখানে হচ্ছে আবারও ফটো সেশন শুরু হয়ে গেল। এদিকে উজায়ারকে তার মামারা দেখিয়ে দিচ্ছিল কিভাবে হচ্ছে দাঁড়াবে। এদিকে আমার ছেলেও দেখেন তার কি সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়েছে। তারপর সাদমান তো আছেই, একদমই এক্সপার্ট মনে হচ্ছিল দেখে। এদিকে ইস্তি উজায়ারের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল, আমিও একটু ভিডিও করে নিলাম সেই সুযোগে। তো সব মিলে এভাবেই হচ্ছে আসলে আমরা ওই টাইমটা পার করছিলাম। আর প্রচণ্ড রোদে এর থেকে বেশি আর কিছুই করার ছিল না। তো যাই হোক, দেখতে দেখতে 30 মিনিট কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে চলে যাব বাসার ভেতরটা দেখার জন্য। তো চলেন আমরাও দেখি, সেই সাথে আপনাদেরকেও দেখাই বাসার ভেতরটা কীরকম কি আছে সেটার ভিতরে। তো আর ঢোকার আগে তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আরও অনেক অনেক ফুলের গাছ ছিল, একদম সুন্দর। তো এই তো এখন হচ্ছে উপরে যাওয়ার পালা, মানে ভেতরে সেই সাথে উপরে, তো সেগুলাই দেখব। তো এখন আমরা সবাই মিলে ভিতরে যাচ্ছিলাম, আর এখানে ঢোকার সময় ওই প্রথমে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা হচ্ছে জাস্ট দেখাতে হচ্ছিল। তো সেটা আমরা দেখিয়ে সবাই মিলে এখন ভেতরে চলে আসলাম। তো চলেন দেখি কেমন ছিল তার সে সময়ের জীবনধারা। প্রথমেই একটা ঢুকতে বিশাল বড় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, আর ঘরের প্রতিটা কোণায় কোণায় আরও সেই সাথে অজস্র অনেক ছবি ছিল তার ব্যবহৃত কিছু জিনিসপত্র। ভাবতেই অবাক লাগে এই ঘরগুলোতে বসেই লেখা হয়েছিল তার এমন কিছু সৃষ্টি যেগুলো মানুষ আজও পড়ে আর অনুভব করে। এখানকার প্রত্যেকটা জিনিস যেন সেই সময়ের গল্প বলে। কত সুন্দর তাই না? এখনও যেন এগুলো সেই সময়ের সাক্ষী হয়ে রয়েছে। এই সব প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মানে তার বিভিন্ন সময়ের ছবিগুলো যেন এখানে তুলে ধরা হয়েছিল। আর তার ব্যবহৃত খুবই সামান্য কিছু জিনিস রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন সেগুলো। তো আমরা ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম, সেই সাথে চেষ্টা করছি আপনাদেরকেও একটু দেখানোর। আর যেহেতু ঈদের সময় প্রচণ্ড ভিড় ছিল, তো এই তো
তো এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ালে অনেক অনেক ফ্রেম করা ছিল। আর এখানে দেখতে পাচ্ছি তার ব্যবহৃত যে নৌকাটা, সে একটা নৌকা মানে সবসময় ইউজ করতো, সেটারই হচ্ছে একটা জাস্ট কাঠের মানে সুন্দর মতো ওটাই তৈরি করে রাখা হয়েছিল। তো সেটাই এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ছিল তার ব্যবহৃত একটা টেবিল। সবাই আসলে এগুলো দেখছিল, প্রত্যেকটা মানুষ একে একে ভিডিও করছিল, ছবি তুলছিল। যেহেতু ওই যে বললাম ঈদের সময় প্রচণ্ড ভিড়, আর এই যে ঘরের প্রত্যেকটা কোণায় কোণায় জানালা, এই জানালা দিয়েই হয়তো তিনি বাহিরের প্রকৃতি দেখতেন আর অনেক কিছু ভাবতেন। সেখান থেকেই হয়তো তার লেখার অনুপ্রেরণাগুলো আসতো, যেগুলো আজও আমরা বইয়ের পাতায় এখনও মনে হয় জীবন্ত হয়ে আছে। তো এই তো সব কিছু দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো একটা বিশাল বড় হচ্ছে তার হাতে লেখা ইংরেজি চিঠি, এবং তার লেখাটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। তার হাতের লেখা আমাদের কাছে তো খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল। একদম বিশাল বড় একটা চিঠির পাশে ছিল তার বাংলা হাতের লেখায়ও কিছু চিঠি, এবং তার শুধু ইংরেজি লেখাই যে সুন্দর তা না, তার বাংলা লেখাও ছিল খুবই সুন্দর। সেই সাথে তার ছোট ছোট কিছু মানে গল্প কবিতা টাইপের কিছু অংশও লেখা ছিল, এখানে ফ্রেম করা ছিল। তো সেগুলোই হচ্ছে আসলে দূর থেকেই যতটুকু চেষ্টা করেছি ভিডিও করার, কাছে গিয়ে দেখার মতো অবস্থা ছিল না। এখানে তার ব্যবহৃত একটা সোফা রাখা ছিল, সেই সাথে হচ্ছে এদিকে আরও একটা ডাইনিং টেবিল ছিল। তো খুবই অল্প কিছু আসলে জিনিস মনে হয়েছে। আমি এর আগেও আরও ১-২ বার এসেছি। আমার কাছে মনে হয়েছে তখন হয়তোবা আরও অনেক কিছু ছিল। এখন জিনিস খুবই কম মনে হচ্ছিল। জানি না, হতে পারে হয়তো আমারই ভুল বা তো যাই হোক। তো এখানে হচ্ছে আরও একটা খাট দেখতে পাচ্ছি, যেই খাটটাতে সে একটা সময় ঘুমাতো। তো সেই খাটটা এখানে রাখা হয়েছে। সেই সাথে এই রুমেও দেখতে পাচ্ছেন ২ দিকে ২ টা বড় বড় মানে জানালা, দরজা এগুলো ছিল। সেই সাথে এই রুমেও তার আরও অনেক অনেক ছবি, তার বিভিন্ন সময়ের ছবি ছিল, সেগুলো তুলে ধরা হয়েছিল। তারপর আমরা হচ্ছে একদম মানে রুমের বারান্দায় চলে আসলাম, এবং বারান্দা থেকে এই বাহিরের পুরো উপর থেকে যে ভিউটা, সেটা কিন্তু খুবই ভালো লাগছিল। একদম চারিদিকে সবুজে ঘেরা, আর গাছের তো কোনো অভাব ছিল না। মনে হয় সব রকমের গাছ দিয়েই পুরো বাসাটা ভরা ছিল। তো তারপর এই তো এখানে ঢুকতে প্রথমেই যে নারিকেল গাছগুলো ছিল, সেই সাথে আরও অনেক অনেক ছোট ছোট গাছ, যেগুলা হয়তোবা পরবর্তীতে সবগুলো যে আগে ছিল তাও না। তো নতুন করেও লাগানো হয়েছে। তো এখানে হচ্ছে আরও একটা সোফা দেখতে পাচ্ছি। আর এই তো তারপর আমরা বাহিরে চলে এসেছি। এখন বাহিরে দিয়ে আরও একটা সাইডে যাচ্ছিলাম, পেছনের সাইডে। তো আমরা প্রত্যেকটা সাইডেই যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা সাইডে একটু একটু করে ঘুরে দেখার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও একটু আমরা কিছুটা সময় এখানে মানে বারান্দার মতো যে জায়গাটা, সেখানে একটু বসেছিলাম। তারপর পাশেই ছিল একটা বিশাল বড় আম গাছ, এবং যেই গাছটাতে এখন অনেক পরিমাণে আম ধরেছিল, দেখতেই পাচ্ছেন। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট প্রচুর পরিমাণে আম ছিল, যদিও সাইজটা একেবারে ছোট। তো তারপরেও হচ্ছে গাছ ভরা আম দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমরা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আম গাছ। তো এই তো এখানে হচ্ছে আম গাছের পাশে কিন্তু আরও কয়েকটা, ওদিকে জবা ফুলেরও একটা গাছ ছিল। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো। এই যে এত ছোট ছোট মানে নিচু ছিল আম গাছগুলো, যে উজাড়ও ধরতে পারছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা দিন কাটলো। আমরা অনেক কিছু দেখলাম, যে বাড়িটা আসলে ইতিহাসের একটা জীবন্ত অংশ হয়ে রয়ে গিয়েছে, এই শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। তো তারপর আমরা হচ্ছে এই তো আম গাছ থেকে এখান থেকে ৩-৪টা আমও কিন্তু মানে পেড়ে খেয়েছিলাম। তো যদিও খুবই ছোট, সেরকম এখনও টক কিছুই আসলে বোঝা যাচ্ছিল না। তো তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের আম গাছ, তো সেখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা আম নিয়েছি। তো আমরা তারপর সবাই মিলে আম টাম খেয়ে বেশ কিছুক্ষণ সময় পার করে এখন আমরা বের হয়ে যাব। তো একদম হচ্ছে রোদে তো অবস্থা পুরা খারাপ হয়ে গিয়েছে, তো আর থাকা যাচ্ছে না, বেশ অনেকক্ষণই বলতে গেলে ছিলাম। তো এখন আমরা সবাই মিলে এই তো বাসার সামনে থেকে হচ্ছে আরও একটু কিছু ছবি ভিডিও করে এখন একে একে সবাই মিলে বের হয়ে যাচ্ছি, এবং তখনও পর্যন্ত প্রচুর মানুষ ছিল। আর তারপরে এই যে আমি আর উজার একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সেরকম আর কোনো ছবি তুলতে পারিনি। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। চেষ্টা করেছি বিশ্বকবির বাড়িটা ঘুরে দেখার, সেই সাথে আপনাদেরকেও দেখানোর। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।
যেটা ওই যে বললাম, এই বাড়িটা আসলে শুধু যে একটা বাড়ি তা কিন্তু না। এটা এখন আমাদের কাছে ইতিহাসের একটা জীবন্ত অংশ। এই শিলাইদহ কুঠি বাড়ি। আর যে বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করে গিয়েছেন, অনেক কিছু লিখে গেছেন। তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো। সেইটা হচ্ছে ঘুরে দেখতে, সেই সাথে উজারকেও হচ্ছে সবকিছু সুন্দর মতো দেখাচ্ছিলাম। তো তারপর এই তো এখানে আরও একটু ছবি ভিডিও করে এখন আমরা সবাই মিলে একসাথে বের হব। বের হওয়ার সময় একটা জায়গায় দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুইটা সাহিত্যকর্মের উল্লেখ রয়েছে, আর তা হচ্ছে সোনার তরী এবং গীতাঞ্জলি। যেই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারও পেয়েছিলেন, সেটাই মনে পড়ে গেল। তারপর বের হয়ে পড়লাম। এই তো বের হওয়ার পর যে সামনে দোকানগুলো ছিল তার মধ্যে থেকে একটা মাটির দোকানে ঢুকেছিলাম। অনেক অনেক জিনিস ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসের এত এত দাম চাচ্ছিল যেগুলো ঢাকার থেকেও অনেক বেশি মনে হচ্ছিল। এখানে আমার এই কড়াইটা দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে এত দাম চাচ্ছিল দেখে আর নেওয়া হলো না। পরবর্তীতে রেখেই চলে আসলাম। তো তার পাশে আরও অনেক অনেক দোকান ছিল। এখানে একটা ব্যাগের দোকান ছিল, এইদিকে আরও অনেক কিছু ছোট ছোট শোপিস ছিল। তো এদিকে উজার একটা হ্যাট পরে দাঁড়িয়েছিল, তো ভালোই লাগছিল। তো পরবর্তীতে এটাও আর নেইনি। তো সব কিছু জাস্ট দেখেই শুধু ভিডিও করে নিয়ে চলে এসেছি, কোনো কিছুই আসলে আর কেনা হয়নি, কারণ এগুলো তো প্রত্যেকটা জিনিসই ঢাকায় পাওয়া যায় এবং মনে হয়েছে ঢাকার থেকে এখানে যেহেতু প্রাইস বেশি, তো তাহলে আর শুধু শুধু এখান থেকে আর নিয়ে কি হবে, ঢাকা থেকেই কেনা যাবে। তো আমরা বের হয়ে পড়েছি, বিদায় নিচ্ছি কুষ্টিয়ার শিলাইদহ থেকে। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।